এ তো এই যে একজন এমপি ক্যান্ডিডেট আপনি তারা বললেন যে সে জানে না, সে এত দুঃসাহস পায় কিভাবে যে সেনাবাহিনীর সদস্যদের বলতেছে তোমাদের অফিসাররা আমার 5 তারিখের পরে আমাদের পা ধরেছে, মাফ চাইছে, তারপরে তারেক রহমান আসলে তোমরা একদম জিপ দিয়ে রাস্তা চেটে দাও, আর এখন আমাকে ঢুকতে দিচ্ছ না, আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। সেনাবাহিনী নিয়োজিত হয়েছে কি কারণে, কাদের জন্য? বাংলাদেশের জন্য। কিন্তু তারা কি করেছে? বাংলাদেশের সঙ্গে বিট্রে করেছে। তো আজকে তো তারা, তাদের ভবিষ্যতে আরো অনেক কিছুই থাকতে পারে। শ্রদ্ধা ভক্তি তো হারিয়েছেই, এটা নিঃসন্দেহে। আমাদের শ্রদ্ধার জায়গায়, ভালোবাসার জায়গায় নাই সেনাবাহিনী আর। চৈত্র মাস তারা দেখে নাই, কিছুদিন পরে চৈত্র মাস দেখবে, আর ক্ষেতের ঢেল আমরা খেতেই ভাঙবো। নিশ্চিত থাকেন, এরা বলছে না সেনাবাহিনী তাদের পায়ে ধরে থাকে, আমরা দেখবো জামাতেরা কার কার পায়ে ধরে, সেটা আপনারা কিছুদিনের মধ্যেই বাংলাদেশের জনগণ আমাদের দেখাবে। বাংলাদেশের জনগণের প্রতি আমার যথেষ্ট ভরসা আছে। কিভাবে বেজ্জতিটা, এর চাইতে আর কত বেজ্জতি হবে? সেনাবাহিনী, আমার স্পষ্ট মনে আছে সেনাবাহিনীরা যখন বলে 1 মিনিট সময় দিলাম 5,000 লোক থাকলে সরে যায়, আমি দেখেছি সরে গেছে। আর এইখানে ওই কোথাকার কোন জামাতের জাকাত খোর সে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে বলে, মানে সে যা তা বলতেছে যে পায়ে ধরে থাকে সেনাবাহিনী। এই কথা, আমি যদি সেনা কর্মকর্তা হইতাম, ওইখানকার দায়িত্ব থাকতাম, আমার চাকরি থাকা না থাকা, ওকে ধরে কি করতে হয় সেটা আপনারা বুঝেন কি করতাম। এমনকি আমি যদি সিভিল ব্যক্তি হয়েও আমার সামনে ও এই ধরনের আচরণ করতো, আমি থাপড়ামের গালের চাপার দাঁত একটাও রাখতাম না। আমি সেনাবাহিনী তার কিছু করুক আর না করুক, এত বড় দুঃসাহস জামাতিদের এই সেনাবাহিনী দিয়েছে। আপা যেটা বললেন, ওই যে 5 তারিখে তাদের বানরকে কাঁধে তুলে নিয়েছে, এখন বানর বঙ্গবন্ধুর তো ভাস্কর্য পেশাব করছে, এখন তো সেনাবাহিনীর পোশাকের উপরে এরা পেশাব করে দিল। এই আকরটা তাদের আছে কিনা আমি জানি না, কারণ যখন মানুষ মোহে অন্ধ হয়ে যায়, তখন তার নিজের শক্তি, নিজের মর্যাদা এগুলো মানুষ বুঝতে পারে না। সম্ভবত সেনাবাহিনী তাই। সেনাবাহিনীর প্রতি আপনি দেখেন, এই যেভাবে সেনাবাহিনীকে বেজ্জতি করে কথা বলা হয়েছে এই গত 17-18 মাসে, বাংলাদেশে কোনোদিনই কেউ এটা করে নাই, কোনোদিনই কেউ করে নাই, এবং ভবিষ্যতেও হবে না। কিন্তু এই সময় হয়েছে কেন জানেন? কারণ যখন আপনি কাউকে অপরাধ করার সুযোগ দিবেন, সে অপরাধে কিন্তু আপনার সামনে অপরাধ করবে। তো এরা আশ্রয় দেওয়ার কারণে, আপনি নিজে যদি পোলারে বলেন চুরি করতে, তো ওই পোলা তো আপনার সামনে খারাপ আচরণ করবেই। এই সুযোগ দেওয়া হয়েছে, যে পিতা তার সন্তানকে শাসন করবে, অপরাধ করতে দেবে না, তার সামনে কোনোদিনই সে মাথা উঁচু করে কথা বলতে পারবে না অপরাধ করে আসলে। তো বাংলাদেশ সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এত বেশি দিয়ে ফেলেছে, এখন তাদের শরীরে গিয়ে পেশাব করতেছে এই স্বাধীনতা বিরোধী জামাত। আর এদের কথা কি বলবো, আপনি দেখবেন জামাতের বান্দির পোলারা যখন সুলতান খা হয়, তখন তো এরা এরকম করবে, এটাই স্বাভাবিক। আপনি চিন্তা করেন, তার কিন্তু জামানতই থাকবে না, যে ফালটা পারতেছে তার কিন্তু জামানতই থাকবে না, কিন্তু তার ভাবখানা এরকম যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতেছেন। এই জন্যই এই যে সেনাবাহিনীর সাথে বানরকে মাথায় তুলতে হয় না। ওই যে আপনি বললেন না যে আমাদের ওয়াকার ভাইয়া, তারেক ভাইয়া আর ওয়াকার ভাইয়ারা, এই ভাইয়ারা ছাইয়া ছাইয়া গান বলতে বলতে এই বানরদের এত মাথায় তুলেছে যে এখন এদের মাথায় কিন্তু বানর বাচ্চাদের ভাষায় বলি শিশু ত্যাগ করতেছে। আচ্ছা, বুঝতে পারছেন? আমি আসি, আপনি বিশ্বাস করেন 3 মাস যাবৎ আমি আর ওই বাংলাদেশ সেনাবাহিনী, তারপর বিএনপি, এদের প্রতি আর ক্ষোভ নাই আমার, এদের প্রতি আমার করুণা প্রকাশ করতে ইচ্ছা হয়। তার সর্বশেষ ঘটনা যেটা আপনি বললেন, ক্যান্টনমেন্টের ভিতরে আপনি কোনো অবস্থাতেই দেহরক্ষী এবং অস্ত্র নিয়ে যেতে পারেন, এটা আইনই নেই বাংলাদেশে। ওইখানে কোনো মন্ত্রীও ঢুকতে পারবে না, সে তাকে ওই আর্মির প্রটোকল নিয়ে যেতে হবে। তো এই গাথাটা আবার নাকি সংসদ সদস্য হতে চায়, তার এইটুকু আকল নাই যে ক্যান্টনমেন্টের ভেতরে যাওয়া যায় না, সংরক্ষিত এলাকা। এই বোধটুকু যার নাই, সে বাংলাদেশে এমপি হইতে চায়, আইন প্রণেতা হতে চায়। জামাতের লিল্লাখোর জাকাত খোরেরা আমার দেশের সেনাবাহিনীকে বলে যে তোমরা আমার পা ধরেছিলা, এই কথাটা আমার মুখ দিয়ে আপনারা বলাইতেছেন, এটা তো আমার জন্য শামিল ভাই। সেনা প্রধান কি বেজেতেছে আমি জানি না, বাংলাদেশের সেনা কর্মকর্তা কি বেজেতেছে আমি জানি না। আমার অনেক বন্ধু বান্ধব, খুব ঘনিষ্ঠ মানুষের সন্তান এবং আমার বন্ধু বান্ধবী এরা সেনাবাহিনীতে চাকরি করে। আমি তাদের মেধা, তাদের যোগ্যতা সম্পর্কে জানি। আমি যতই সেনাবাহিনীর সমালোচনা করি, তাদের আচরণের সমালোচনা করি, তাদের মেধা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি জানি যে এটা কত মেধাবী মানুষ হইতে হয় এবং কত দুঃসাহসী হইতে হয়,
কত সৎ হইতে হয় আমি জানি। আমি অন্তত 10 জন সেনা কর্মকর্তা জুনিয়র এবং সিনিয়র জানি যারা জীবনে 5 পয়সা দুর্নীতি করে নাই, জীবনে মিথ্যা কথা বলে না। আমি জানি তারা কত সৎ এবং তারা কত মেধাবী আমি জানি। কিন্তু এটা কত বড় লজ্জার যে তারা কত বড় দুঃসাহস, মানে পাকিস্তানের আইএসআই এর মদদে আর আফগানিস্তান পাকিস্তানের জঙ্গিদের সাহসে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সামনে দাঁড়ায় বলে লাইভ যে তোমরা আমার পায়ে ধরে পড়ে থাকো। আমরা সারা জীবন শুনলাম যে সেনাবাহিনীর ডরে তারেক রহমান পালাই গেছিল, তার মাজার হাড্ডিগুড্ডি 17 বছর পালাই আছিল তারেক রহমান। আর সেই তারেক রহমানের আসনে যে ব্যক্তি জামানত হারাবে, যে মেম্বার হইতে পারবে না তার এলাকায়, সে কিনা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে। এর সে লজ্জার, এর সে দুঃখের, এর সে বেদনার আর কি থাকতে পারে আমাদের বাংলাদেশের জন্য? আপনি বলেন। এই জন্য আমি এটা অ্যাভয়েড করে এই শব্দটা উচ্চারণ করতে, এটা আপনিই বলেন। আপনাকে আমার ভাতিজাও যদি আমাকে ধরেন, আমার পোলা বা আমার ভাতিজা বললো যে বিপুল সাহেবের মতো লোকেরা তো আমার পায়ে ধরে পড়ে থাকে, এটা তো আমার জন্য বেজ্জতি ভাই। আমার পোলা, আমি ভাতিজা বলি তো আমি জিতে যাবো না। এই যে যেটা বললো, এটা কোন সাহসে আপনি যেটা বলেন, এর সাহসটা কোথায় জানেন? জঙ্গিবাদ। এর সাহসটা কোথায় জানেন? মৌলবাদ। এর সাহসটা কোথায় জানেন? এই যে শিবিরের কোচিং সেন্টার। এর সাহসটা কোথায় জানেন? আফগানিস্তানে মামিনুল এমনি যায় নাই, ভিসা ছাড়া আপনি ইন্ডিয়া ঢুকতে পারেন না। আর আপনি দুবাই থেকে আফগানিস্তান থেকে ঘুরে আসলেন ভিসা ছাড়া, এটা আমি বলি নাই, খোদ মামুনুল হক বলছে। আমার কেউ বললেন না যে ভারতের সংবাদ আইনে বলছে, এখানে খোদ মামুনুল হক বলছে তার ভিসা নাই পাসপোর্টে, সে দুবাই থেকে আফগানিস্তান, আফগানিস্তান টু দুবাই, দুবাই থেকে আবার ঢাকা। তো এই সাহস কোথা থেকে এসে আমরা জানি। বাংলাদেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের জনগণ এই সমস্ত এই সেনাবাহিনী যা করতে পারে নাই, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে জনগণের আদালত। সেনাবাহিনীরা এদের কিছু করতে পারে নাই, পুলিশকে তারা 5 পয়সা গুনে না। কিন্তু বাংলাদেশের জনগণকে আগামীতে কিন্তু এই জামাত, হেফাজত, এই ধর্মীয় গোষ্ঠী, মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, এগুলোকে চিহ্নিত করে রাখতেছে। এরা নিজেরাই চিহ্নিত হচ্ছে, আমরা চিহ্নিত করি না, এরাই হচ্ছে। এর আগে সে পোস্ট দিয়েছিল কি আপনি জানেন? তারপরে আবার সে এত বড় লম্বা লম্বা কথা বললো। তবে আমার বিশ্বাস এদের একদিন বাংলাদেশ সেনাবাহিনীও একেবারে তারের মতো সোজা করে ফেলবে। এমনকি বাংলাদেশের জনগণ এদের যথোপযুক্ত শাস্তি বরাদ্দ করে রেখে দিয়েছে। সময়ের ব্যাপার মাত্র এগুলো বাস্তবায়ন হওয়ার জন্য। ধন্যবাদ। আমার আপনার হয়তো এই ঘটনায় বা যে ফরিদ ভাই বলছিলেন হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, এর চেয়ে বেশি কিছু করবার নয়, মানে আমাদের করবারও নয় আর কি। এই সিচুয়েশনটা আজকে আমরা দেখছি, এটা কি সেনাবাহিনীর নিজের তৈরি করা না? মানে এটা কি তাদের কর্মের ফল নয়? এখন আমি আপনি বাইরে থেকে আমরা কথা বলতে পারবো, আমরা চিৎকার করতে পারবো, আমরা কাঁদতে পারবো, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। তারা যে সম্মানটা হারিয়েছেন বা তারা সম্মান হারানোর যে প্রক্রিয়া শুরু করেছেন, সেখানে আমি আপনি তো এর চেয়ে বেশি কিছু করার নেই। এটা যদি তারা মনে করেন, এখনো যদি তাদের বোধোদয় হয়, তারা হারানোর সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করতে পারেন। আমার সেনাবাহিনীর কথা মনে পড়লেই আমার বাড়ি যেহেতু গোপালগঞ্জ, আমার সেই গোপালগঞ্জের ওই সেনা সদস্যের কথা মনে পড়ে যায়, যে আমাদের শহরের সেই ওদের গলায় মানে টানতে টানতে, গুলি করার পরে টানতে টানতে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে। এরপরে দেখা গেল একটা বুট পরা পা আমাদের সে ভাইয়ের গলার উপরে। এই তো সেনাবাহিনী যারা 3রা আগস্ট 2024 একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দেবার জন্য বিদেশি ষড়যন্ত্র, জঙ্গিবাদের সাথে এক হয়ে, মানে একতাবদ্ধ হয়ে বাংলাদেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিয়েছে। তো সেই জঙ্গিরা ওনাকে ছেড়ে দিবে নাকি? জঙ্গিরা ছেড়ে দিবে? আমরা তখনও কিন্তু কেঁদেছি যখন হাসনাত চিৎকার করছে, ওয়াকান্না হাসনাত, হাসনাতের অনুসারীরা চিৎকার করছে ওয়াকান্না হাসনাত, হাসনাত, হাসনাত। তখন আমাদের রক্তক্ষরণ হয়েছে। আমাদের সেই ছোটবেলায় সেই বা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠন হওয়া যে সেনাবাহিনী, তাদের প্রতি আমাদের তো একটা ভালোবাসা, ভালো লাগা, শ্রদ্ধা, ভক্তি, এবং সেখানে অসংখ্য মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, তাদের সেনাবাহিনী সে এই পর্যায়ে চলে আসবে যে হাসনাতের মতো একটা আমি কি বলবো, রাস্তার ছেলে, মানে ঠিক রাস্তায় ঘুরে বেড়ানো অর্থে আমি ব্যবহার করছি না, আমরা বকে যাওয়া ছেলেকে যাদেরকে আসলে বলি, সেই বকে যাওয়া একটা ছেলে বখাটে, সে পর্যন্ত সেনাবাহিনীর সাথে বা সেনা প্রধানকে নিজের সাথে এক করে তার অনুসারীরা স্লোগান দেয়, তার অনুসারীরা তো সে হাসনাতের মতোই। তো এখানে এর চেয়ে বেশি কিছু বলার নেই। এখনো যদি ওয়াকার সাহেবরা বা অন্যান্য যারা আছেন তারা বুঝতে না পারেন, এবং অথবা তারা যদি এটার পার্ট হয়ে থাকেন, আমি যেটা আশঙ্কা করছি, তাহলে 3রা আগস্ট 2024 তারা কি করে ওপেন করে দিলেন ঢাকা?
তারা এর আগে কথা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী, যার ফলে ঢাকায় যায়নি, যে তারা এটা টেক কেয়ার করবেন, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে। 3 তারিখে তারা রাস্তা থেকে সরে গেলেন, মানে সরিয়ে দিলেন বাকিদেরকে। আসলে ভেতরে ভেতরে তারা মানে দেশটাকে ওদের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই তো সেনাবাহিনী। তা বিপুল ভাই, এটা স্বাভাবিক না? আপনি ওই যে একটা বলেন না যে বানরের গলে দিলে মুক্তোর হার তখনই ছিড়িয়া তারে করে ছাড়খাড়। তো সেনাবাহিনী বানরের গলে মুক্তোর হার দিয়েছে, এখন সেই মুক্তোর হার তারা ছিঁড়ে ছাড়খাড় করছে। ফরিদ ভাইয়ের ভাষায় বললাম। এই জায়গাটা আপনি বলছিলেন যে সেনাবাহিনীটা মানে এদের ডেকে আনছে, বলতে হবে আপনার ভাষায়। তো না না, আপনি বলেন, মানে এটা তো আমার ভাষায় না। 2024 সালের 3রা আগস্ট পরবর্তীতে আমাদের গোয়েন্দা সংস্থা যারা ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে, পুলিশ বাহিনীতে যারা ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং ওখানে ডিবি যারা ছিলেন, এসবি যারা ছিলেন, সবার সঙ্গে কথা হয়েছে। 3রা আগস্ট উত্তর ওইখানে তারা ওই সময় পর্যন্ত বলেছেন, 3রা আগস্ট বলেছেন যে আমরা আসলে দেখবো সবকিছু। এবং আমি ওই সময় আমার শহরে ছিলাম, গোপালগঞ্জে ছিলাম। তো আওয়ামী লীগের লোকজন আসবে ঢাকায়, হ্যাঁ, এই ষড়যন্ত্রকে প্রতিহত করবার জন্য। এবং নেত্রী এই আমাকে তখন আমাদের জেলা আওয়ামী লীগ সেক্রেটারি, আমার মনে আছে, উনি বলছিলেন যে একটু যোগাযোগ করো, ওই সময় একটু কথা বলো। তখন উনি বললেন যে না, হানাহানি হবে, রক্তপাত হবে, দরকার নেই, এটা টেক কেয়ার করবে, কোনো সমস্যা নেই, টেনশন নাই। তো এরপরে কি করলেন, আমাদের পুলিশ বাহিনী ছিল যথেষ্ট, ওনারা অ্যাকচুয়ালি ওনারা সবকিছু টেক কেয়ার করবার নামে আসলে দেশটাকে জঙ্গিবাদের হাতে, জঙ্গিদের হাতে তুলে দেবার এই ষড়যন্ত্রে তারা তখন লিপ্ত হলেন। এবং তার আগেই আপনি আরো সবকিছু বেরোবে, শুনেন, 1975 সালের 15ই আগস্ট কি ঘটেছিল আমরা কিন্তু সবই এখন জানি। কিন্তু 2024-এর 5 আগস্ট কি ঘটলো আমরা অনুমান করছি, আমরা 2 2 4 মেলাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কোনো গবেষণা যেমন হয়নি, তার রেজাল্টও পুঙ্খানুপুঙ্খ আমাদের কাছে নাই। কিন্তু যতটুকু আমরা শুনছি এখনো তো এলোপাথারি, মানে একটা কমপ্লিট যে একটা ডিসিশনে আমরা আসবো বা বলবো যে এটা এটা ঘটেছিল, মন্তব্য করব, সেই পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি, বা সেই তথ্যগুলো আমাদের কাছে এখন ওরকম সাজানো হয়নি। বাট যতটুকু আমরা বুঝতে পারছি সেনাবাহিনী যুক্ত ছিল, সে যেভাবেই হোক, যে ফর্মেই হোক না কেন। এবং ভলগার তুর্কের কথা আমরা ভুলে গিয়েছি, তারা কি বলেছিল, এবং তারা তাদের কথা শুনেছে, উনি কিন্তু বাংলাদেশ সরকারের কথা শুনেনি। আমরা শুনছিলাম খালেদুজ্জামানের এই যে উদ্যত্ত বা এই যে সেনাবাহিনীকে আক্রমণাত্মক কথা বলা, এবং সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে এক ধরনের মেলাইন করে দেওয়ার যে চেষ্টা, সেটা নিশ্চয়ই সেনাবাহিনী নজরে আনবে। যদিও এর আগের ঘটনাগুলো আমরা নজরে আনতে দেখিনি, যেটা রুমা বলছিলেন, হাসনাত আব্দুল্লাহ কিংবা এই যে ব্যারিস্টার চিফ প্রসিকিউটরের পাশে রেখা বক্তব্য ছিল, চিফ প্রসিকিউটর, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পাশে রেখা বক্তব্য ছিল ক্যান্টনমেন্ট দেওয়ার, তারপর আমরা কিন্তু কোনো পদক্ষেপ দেখিনি। এটা কি তারই ফল কিনা শেখ ফরিদ, যে পূর্বের ঘটনাগুলোর কোনো পদক্ষেপ না নেওয়ার ফলেই এই ঘটনা? সেনাবাহিনীকে, যেটা রুমা বলছিলেন, সেনাবাহিনীকে যেভাবে গোপালগঞ্জে তৎপর দেওয়া গিয়েছিল, এইভাবে কি যদি সারা দেশে তৎপর থাকতো তাহলে কি এইসব ঘটনা ঘটতো না নাকি? গোপালগঞ্জে তৎপর দেখা যায়নি, গোপালগঞ্জে তাদেরকে না, একদমই না, কোনো অ্যাকশন না, কোনো অ্যাকশন না, কোনো রিয়াকশন না। গোপালগঞ্জে তাদেরকে দেখা গেছে খুনির ভূমিকায় 100%। এটার আর অন্য কোনো শব্দ হবে না। এটা আমার জেলা, এটা আমার কিন্তু লাগছে খুব। হ্যাঁ, না না, আপনি সত্য বলেছেন, আপনি অবশ্যই সত্য বলেছেন। আমরা গোপালগঞ্জে তারা গণহত্যা করেছে, কিছু জঙ্গিকে রক্ষা করার জন্য গোপালগঞ্জে তারা গণহত্যা করেছে। জঙ্গিরাও গিয়েছিল গোপালগঞ্জে গণহত্যা সৃষ্টি করার জন্য, তাদের দায়িত্বভার সেনাবাহিনী তুলে নিয়ে তারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে। এই সমস্ত সন্ত্রাসীদের রক্ষা করার জন্য সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল, সাধারণ জনগণকে গুলি করে হত্যা করে। এবং আমাদের মনে আছে একজনকে বলেছে, ঘরে কই নিয়ে যান, ঘরে কই রাখুন, গুলি করে দেয়। এর চাইতে নির্মম ঘটনা পৃথিবীতে আর একটা ভিডিও দেখেছেন ফরিদ ভাই, আর একটা ভিডিও মেরিটেরে কি করেছে, নদীর তীর দিয়ে নিয়ে যে ওই বুলেট গুলো বের করে ফেলেছে, ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে বুলেট বের করে। যেটা আপনি বললেন যে ওই যে আপা কিন্তু বলে গেছে যে বানরের কি মালা হার দিলে তারা মুক্তোর হার তখনই ছিড়িয়া তারে করে ছাড়খার। ঠিক আছে, তো আসলে এই ছাড়খার তো করবেই। এরা ভেবেছিল যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভাঙতে দিলে, সেইখানে পেশাব করতে দিলে তারা বুঝি খুব উপরে উঠে যাবে, কিন্তু নগরে আগুন লাগলে
দেবালয় রক্ষা পায় না। সেনাবাহিনী মনে করেছে পুলিশকে বেইজ্জতি করলাম, পুলিশের আনসার বানায় দিলাম, মুই কি হনুরে, আমরা তখন অপ্রতিদ্বন্দ্বী। এটা তো সেই জামাত যারা আমাদের নারীদের কি ধরনের গালি দেয়, তাদের নেতা শব্দগুলো উচ্চারণ করা যায় না, উচিত না। তারেক রহমানের মতো অপরিণত রাজনীতিবিদ ওই শব্দ মুখে আনে নাই, বলছে জামাতের এক নেতা আমাদের নারীদের নিয়ে এই ধরনের কথা বলেছে, আর জামাতের আমি সেটা লিখেছে, আবার তার আইডি হ্যাক হয়ে যায়। তো বাংলাদেশ সেনাবাহিনী মনে করেছিল যে বঙ্গবন্ধুর না, হ্যাক হয় সেটা আবার 9 ঘন্টা পরে জানায়। হ্যাঁ, হ্যাক হওয়ার 9 ঘন্টা পরে, আবার 45 মিনিটের মধ্যে আবার উদ্ধার করে ফেলে, উদ্ধার করে ফেলে আবার এটা 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 একটা বিশাল ব্যাপার। 45 মিনিটে আচ্ছা মানলাম যে ওটা হ্যাক হয়েছিল, আমি তাও বিশ্বাস করলাম, ওনার মুখে আমার মনে হয় চালাচ্ছে জামাতের কেউ এখানে। আর জাজিরা যে ইন্টারভিউটা করেছিলেন, ওটা কি ওনার জায়গায় ওকে বসিয়ে নাকি এআই দিয়ে ওই ইন্টারভিউটা করানো হয়েছিল? ইন্টারভিউতে ওই গালটা ছাড়া বাকি সবই তো উনি বলেছেন, ইন্টারভিউতে কি বলেননি। আবার বরগুনার যে ওনাদের জামাত নেতা, তিনি ঢাকা ইউনিভার্সিটি যেটা বললেন, তো তিনি নাকি মাদকার আড্ডাখানা ছিল, বেশ্যাখানা শুধু। হ্যাঁ, ওই যে ওইটাই তো, ওই শব্দটাই তো জামাত নেতাই বলেছেন। এবং আপনি লক্ষ্য করবেন সোশ্যাল মিডিয়া যদি দেখেন, আপনাদের তো বলেন আপনার ছেলে বেঁচে গেছে, আমাদের তো গাল মানে হচ্ছে ওইটা। এবং কারা লিখবে আপনি লক্ষ্য করবেন, সবাই দেখবেন প্রোফাইলে ঢুকে সব জামাত এবং মহান আল্লাহ তাআলার নাম টাম নিয়ে গাল দেয়। এরা তো হলো প্রশিক্ষণ প্রাপ্ত। এরা ভেবেছে কি জানেন, যে বাংলাদেশের রাজনৈতিক মাঠটা মনে করছে ফেসবুকের মাঠ, কিন্তু ফেসবুকের মাঠ আর রাজনীতির মাঠ এক নয়। এরা একটা জিনিস আপনাকে বলি, এরা উজাইতে দেন ওই দারকিনা মাছ, সাদা মাছ, তিতপুটিত, চেলা, মলা, ঢেলা, এগুলো কিন্তু রুই মাছ ধরা পড়ার আগে পড়ে। তো এরা ওই বানের পানিতে ছোট ছোট পোলাপানেরাও কিন্তু গামছা দিয়ে মাছ ধরে ফেলে। এদের কপালে এটা আছে তো। তবে এদের এই মুখোশ উন্মোচিত হওয়া দরকার ছিল, কারণ এরা যে কি, এরা 71-এ কি ছিল, 71 নারীদের গনিমতের মাল বানিয়েছিল। এখন নারীদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কি বলছে আপনারা জানেন, কর্মজীবী নারীদের কি বলেছে। অথচ এই জামাতের নেতার বিবি সাহেবানও কিন্তু কর্মজীবী নারী, তাহলে তার বিবি সাহেব কি তাই? হ্যাঁ, তার বিবি সাহেব কি তাই? এটা যদি বলি তাহলে বলবে তখন ইসলাম খতরেমে, গণতন্ত্র খতরেমে, মানে আমরা বললেই সব দোষ হয়ে যায়। ধরেন সেনাবাহিনীর সাথে এই জামাতের নেতা যে আচরণ করেছে, আওয়ামী লীগের কোন এক নেতা যদি এর 10 ভাগের 1 ভাগ করতো, তার পরিণতি কি হইতো? আওয়ামী লীগের লোকদের মামলা না থাকলেও বলে যে আগে ধরো তারপরে মামলা দাও, আর এরা ফৌজদারি অপরাধ করার পরও এদের বিরুদ্ধে কোনো মামলা তো দূরের কথা, শব্দটি করতেছে না। এই যে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো, সেনাবাহিনীকে একটা কি বলবো, আর আপাতত রাস্তার ছেলে বললো আমার ভাবির পোলাদের, সেনাবাহিনীতে রাস্তার লোক বানায় ফেলে নাই তারা। যারা বলে আমার পা ধরে থাকে, আমাকে যদি জামাতের নেতা বলতো যে ফরিদের মতো লোকেরা জামাতের পা ধরে, পা কাইড়ে ফেলতাম। আর সেনাবাহিনী এগুলো শুনে আবার সার করতেছে। হ্যাঁ, সে তো নির্বাচিত কেউ না, নাম্বার 1 দেখেন, সে নির্বাচিত। আরো বিস্ময়কর ব্যাপার, এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আছে। এমন না যে তাকে আইনের আশ্রয় নিতে হবে, আদালতে যেতে হবে, সে নিজে ম্যাজিস্ট্রেট। সে যদি 8 পাশে থাকে সে ম্যাজিস্ট্রেট, সে কিন্তু তখন রায় দিতে পারতো, তারা জেল দিতে পারতো। তার মানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার বন্দুক এগুলো হচ্ছে গোপালগঞ্জের মানুষের জন্য, আর আমার মতো 2-4 জন যারা জামালপুরে আছে মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের বিরুদ্ধের জন্য, স্বাধীনতা বিরোধীদের জন্য। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে মোল্লা আর মিলিটারি বাংলাদেশের আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মাঝে মধ্যে বলি, অনেকে রাগ করে। একেবারে আমি আরেক যে প্রশ্নটা যেতে চাই কি, আপনারা নিশ্চয়ই, আমি আগে বলেছিলাম যে সেনাপ্রধান আজকে একটি অনুষ্ঠানে বলেছেন, গাজীপুরে আয়োজিত মতবিনিময় সভায় বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। আপনি কি না হওয়ার কোনো সুযোগ দেখছেন কিনা? আশঙ্কা আসলে থেকেই যাচ্ছে এই কারণেই, মানে আমি আসলে নির্বাচন না হওয়া পর্যন্ত বলবো না যে নির্বাচন হচ্ছে। মানে জামাত যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবে যে তারা আসলে ক্ষমতায় আসছে, ততক্ষণ পর্যন্ত তারা নানা ধরনের এই ধরনের
ইয়ে তৈরি করবে। আর অবাধ আর নিরপেক্ষ কিভাবে? অবাধ মানে কি? যেখানে আওয়ামী লীগের নির্বাচনে নাই, তো নির্বাচনটা তো প্রথমেই প্রশ্নবিদ্ধ। তো প্রশ্নবিদ্ধ নির্বাচনটা আসলে শেষ পর্যন্ত হবে কিনা অনুষ্ঠিত, সেটা হচ্ছে প্রশ্ন। নির্বাচন অনুষ্ঠানের আগে এটা একটা প্রশ্নবিদ্ধ, এবং এটা আসলে ঠিক কুনির্বাচন। এটা একটা সুষ্ঠু নির্বাচন তো হওয়ার কোনো সুযোগই নাই। আপনি অর্ধেক সমর্থকদেরকে, অর্ধেক লোককে এবং একটি গণতান্ত্রিক শক্তিকে আপনি গলা টিপে হত্যা করছেন, তাদেরকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন, রাইট? আমরা বিগত সময় কিন্তু এরকম ঘটনা দেখি নাই। কেউ যদি নিজ ইচ্ছে করে ইলেকশনে না আসে সেটা অন্য জিনিস। তো সেইখানে প্রথমে অর্ধেক আপনার মানে নির্বাচন নিয়ে প্রশ্ন রয়ে গেল। শুধু প্রশ্ন না, মানে এটা একটা সুষ্ঠু নির্বাচন না, বা এটা একটা ইনক্লুসিভ তো নয়। তো সেখানে অর্ধেক মানুষের জন্য নির্বাচন হচ্ছে বাংলাদেশে, এটা মাথায় রাখতে হবে। 18 কোটি মানুষ, নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 9 কোটি মানুষের জন্য। 9 কোটি মানুষ এখানে ভোটাধিকার প্রয়োগ করবার অথবা নির্বাচনে অংশ নেবার অথবা সমর্থন জানানোর তারা সুযোগ পাচ্ছে না। তাদের নির্দিষ্ট প্রতীক, তাদের নির্দিষ্ট দলে নির্বাচনের নাই, এক। আর দুই হচ্ছে সেই নির্বাচনও আবার দুটো দল, ধরেন বিএনপি এবং জামাত। তো আমরা তো স্পষ্ট যেটা মানে মনে হচ্ছে এখন পর্যন্ত, যে এই সেনা বাহিনী বলেন, ইউনুস বলেন, বা বিদেশি ষড়যন্ত্র বলেন, সবাই আসলে জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছে। জামাতে ক্ষমতায় দেখতে চাচ্ছে, এবং এই কারণেই হয়তো এত কিছু ঘটেছে। জামাত তো আসলে ক্ষমতা দেখতে চাচ্ছে না, শরিয়া আইন বাংলাদেশে কার্যকর করতে চাচ্ছে। সেটার উপায় হিসেবে তারা জামাতকে বেছে নিয়েছে, আমার অন্য কিছু মনে হচ্ছে না। যদিও আপনারা ইউনুসের একটা ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন, যে গত 30শে জানুয়ারি জেফ্রি এপস্টাইনের যে একটার পর একটা সিরিজ গুলো আমরা দেখছি, যা কিছু বের হয়েছে সেই রিপোর্ট গুলা, সেখানে তার যে একদম ঘনিষ্ঠ সহযোগী সে হচ্ছে গিজলাইন ম্যাক্সওয়েল। গিজলাইন ম্যাক্সওয়েল হচ্ছে এই ওরা যে দ্বীপটা, সেই দ্বীপে তারা যে অপকর্মগুলো করত, সেই অপকর্মের সে নারীদেরকে বা শিশুদেরকে যে নিয়ে টিয়ে আসার প্রক্রিয়া সরাসরি যুক্ত, হ্যাঁ, লিটল সেন্ট জেমস সেই দ্বীপটাতে। সেইখানে আমাদের ইউনুসের একটা সংশ্লিষ্টতা পাওয়া গেছে, মোহাম্মদ ইউনুসের। আপনার এটা বিষয় সংশ্লিষ্ট না আমি জানি না, আজকে আপনি বলেছেন কিনা বিপুল ভাই, তো আমার কাছে মনে হচ্ছে যেটা নিয়ে আমি কথা একটু বলি। আপনি হ্যাঁ বলেন, যেহেতু আপনি নির্বাচন নিয়ে ইউনুসকে টানছেন, সেই ম্যাক্সওয়েলের যে আপন বোন, সেই আপন বোন তার ইসাবেল ম্যাক্সওয়েল, আচ্ছা, সেই ইসাবেল ম্যাক্সওয়েল হচ্ছে ইউনুসের যে গ্রামীণ আমেরিকা ওটার অ্যাডভাইজার ছিলেন, ওকে। এবং ইসাবেলের যে হাজবেন্ড সেকেল, সে একটা মেইল করেছে ইউনুসকে, যে মেইলটা সে লিখেছে সেখানে সে তাকে গুড ফ্রেন্ড হিসেবে উল্লেখ করেছে। এবং সেই ফ্রেন্ডে আর একটা বিষয়, শুধু গুড ফ্রেন্ড, সাধারণ গুড ফ্রেন্ড না, এদের একজন খুব ঘনিষ্ঠ, সে হচ্ছে দ্য সিম্পসন এর যে কার্টুন সিরিজ, সেটার স্রষ্টা। তাকে দিয়ে, সেই স্রষ্টাকে দিয়ে ইউনুসকে ওই দ্য সিম্পসন যে কার্টুন সিরিজ, সেখানে একটা পর্বে ইউনুসকে অতিথি চরিত্র হিসেবে দেখানো হয়েছে। ঘটনা এখানেই শেষ না, সংশ্লিষ্টতা এখানেই শেষ না। ইউনুসের যে ব্ল্যাক বুক, ওই যে সেই এপস্টাইনের যে ব্ল্যাক বুক, মানে সেখানে একদম যারা একদম মার্কা মারা, মানে যারা সেখানে গিয়ে ওই দ্বীপে গিয়েছে, দ্বীপে ইউনুস গিয়েছে কিনা এখন পর্যন্ত জানা যায়নি। কারণ আপনারা হয়তো জানেন যে অধিকাংশ তথ্য কিন্তু এখনো রিভিল করা হচ্ছে না, পাবলিক করা হচ্ছে না, সংবাদপত্রকে দেয়া হচ্ছে না। তো সেই ব্ল্যাক বুকে আছে গ্রামীণ জামিলের সৌদি বোর্ড মেম্বার মোহাম্মদ আব্দুল লতিফ জামিল, তার নামও আছে। মানে সঙ্গদোষে লোহা কিন্তু ভাসে, রাইট? যার ফলে আমরা কি বলি, আপনাকে আমি কেমন করে চিনবো বিপুল ভাই? আমি শুধু আপনার সারাউন্ডিংস দেখবো, আমি শুধু আপনার সার্কেল দেখবো, আমি অ্যাসোসিয়েট দেখবো, আপনি কাদের সাথে চলেন, কাদের সাথে বসেন, কাদের সাথে থাকেন, এটা দেখে কিন্তু আমি আপনার চরিত্র বুঝে ফেলবো। তো এই ইউনুস দেখেন, একাধারে সে হচ্ছে এই বিকৃত মানে যৌন কেলেঙ্কারির সাথে যারা যুক্ত, তাদের অ্যাসোসিয়েটস এর একজন হচ্ছে মোহাম্মদ ইউনুস। আবার বাংলাদেশে সে কি করছে? বাংলাদেশে সে এই ধর্মীয় জঙ্গিবাদের সাথে যারা যুক্ত, তাদেরকে কিন্তু সে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, এবং তাদের জন্য আসলে সব ধরনের সে প্লট তৈরি করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন যে কত বড় ভয়ঙ্কর একটা মানুষ, কি জঘন্য একটা মানুষ। আমরা বাংলাদেশের ইতিহাসে ধরেন জামাত বলি, জামাত খুনি, জামাত রেপিস্ট, রাইট? গোলাম আজম খুনি বা এদের দলের হোতা নেতা, কিন্তু এই ধরনের যে বিকৃত, হ্যাঁ,
এই বিকৃত ঘটনা কিন্তু আমরা 71 সালে আমরা শুনেছি। আমরা এই যে জেফ্রি অ্যাপস্টাইনের যে সিরিজগুলো দেখছি, ফাইলগুলো যে পড়ছি, তার সঙ্গে কিন্তু 71-এ তারা শুধু যে ধর্ষণ করেছে তা কিন্তু না, আমরা বিকৃত যৌনাচারের কিন্তু তথ্য আমরা পেয়েছি, প্রমাণ আমরা পেয়েছি। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলেছে তখন, ছোট ছোট বাচ্চারাও রেপ্ট হয়েছে 71-এ। সেই একই জিনিস কিন্তু দেখেন, সেই ইউনুস, সেই এখন আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে এই ইউনুস, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে ওয়াকার। তার মানে আপনি বলতেছেন এই ইউনুস রাষ্ট্র ক্ষমতায় আছে, সে এই ইউনুস রাষ্ট্র ক্ষমতায় আছে, তার অধীনে একটা নির্বাচন কোনোভাবেই বিকৃত একটা মানুষ, এবং এই বিকৃত মানুষটাকে ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছে মোহাম্মদ ওয়াকার, সেনাপ্রধান, এবং তার কারণে সেনাবাহিনী আজকে কলঙ্কিত, আজকে প্রশ্নবিদ্ধ। একদম আপনি কোনোভাবেই নির্বাচন দেখছেন না। আর বিশেষ করে দেখছি না তা না, নির্বাচন পর তৈরি করা হবে, মানে যখন কনফার্ম হবে যে হ্যাঁ জামাতকে ক্ষমতায় আনতে পারছে, তারপর নির্বাচন, তাই তো? আচ্ছা, আর শেখ ফরিদ, সেনাপ্রধানের কথায় আপনি কতটা আশ্বস্ত, নাকি আপনার শঙ্কা আছে? আনফাসিতে বোধহয় উত্তর আছে আপনার। বলে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই নাই। তারা জিজ্ঞেস করছে কি অবাধ নির্বাচন হবে কি হবে না, তারা আপনি জিজ্ঞেস করছেন, আমি জিজ্ঞেস করছি। 19 ঘর পাড়া, 20 ঘরই তারা, তো বিচার করে কারা? এখানে আওয়ামী লীগ থাকলে না বলতাম যে অবাধ নির্বাচন হবে কিনা। অবাধ নির্বাচনের মানেটা কি? অবাধ এই শব্দটা বাংলা হইলেও ওই মেটিকুলাস ডিজাইন শব্দটার মতো অনেকেই বুঝে না বা এড়িয়ে যায়। অবাধ নির্বাচন মানে তো সবার অংশগ্রহণ। আমি যতদূর বুঝি, আমার যতটুকু, আমি অত বেশি বুঝি না, যতটুকু বুঝি অবাধ মানে সেখানে সর্বজনের অংশগ্রহণ থাকবে, কেউ বাদ না, তাই তো? কেউ বাদ না, এবং ভীতিহীন থাকবে, এবং ভীতিহীন থাকবে, নিরপেক্ষ থাকবে। কিন্তু এখানে আপনি কোনোটা দেখেছেন? প্রথমত এখানে অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব নাই। বাংলাদেশের সবচেয়ে বড় দলটি এখন নিষিদ্ধ, বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দলটি নিষিদ্ধ, বড় ছাত্র সংগঠনটি নিষিদ্ধ। কোনটা সিদ্ধ? যারা 71-এর বিরোধিতা করেছে। কোনটা সিদ্ধ? কারা এখন ক্ষমতায় যেতে, মানে কারা এখন বলে যে সেনাবাহিনীর লোক তাদের পা ধরে বসে থাকে? যারা এই দেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং তাদের পার্সেন্টেজ 3 বা 4, যারা একলা ইলেকশন করলে পাবে 3টা, আর অন্য জনের সাথে গেলে হয়তো পাবে 10টা। তারা এত লম্বা লম্বা কথা বলে। আপনি যেটা বললেন নির্বাচনের কথা, আমি কিভাবে আস্থা অর্জন করব? এখানে তো আপনি প্রথমত আপনি এই নির্বাচনটাই বাতিল, অগ্রহণযোগ্য, না দেশে না বিদেশে। আওয়ামী লীগ কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ আনতে পারেন, নির্বাচন কারচুপির অভিযোগ আনতে পারেন, আনেন, তার মধ্যে কম বেশি সত্যতা আছে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই অভিযোগ আনতে পারবেন না যে বিএনপি নিষিদ্ধ করেছিল, ছাত্রদল নিষিদ্ধ করেছিল, শিবির নিষিদ্ধ করেছিল, এমনকি স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের আব্বা তাকে নিষিদ্ধ করেছিল কি নির্বাচনের সময়? করেনি। আর নির্বাচনের সময় তো আমরা বাংলাদেশে আমরা দেখেছি, তো আমরাও আওয়ামী লীগের সেই নির্বাচনের সমালোচনা করেছি, কিন্তু তখন তো নিষিদ্ধ ছিল না, বলেও না যে তুই নির্বাচনে আসতে পারবি না, বরং তারা আসে নাই। আর আপনি এখন পুরো একটা দলকে নিষিদ্ধ করবেন। আওয়ামী লীগের যদি এটা দোষ হয়ে থাকে, তাহলে এখন আপনারা কি কাজ করতেছেন? অর্থাৎ আপনারা দাবি করতেছেন আওয়ামী লীগ তো বিড়ি আর সিগারেট খায়, কিন্তু আমরা দেখতেছি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করতে এসে আপনারা তো ইয়াবা খাওয়া শুরু করছেন, আপনারা তো ড্রাগ নেওয়া শুরু করছেন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আপনারা বলতেছেন আওয়ামী লীগ স্বৈরাচার, খুব ভালো কথা, আওয়ামী লীগ খুব খারাপ, ছাত্রলীগ খুব খারাপ, তো এখন যারা আছে তারা কি খুব ভালো? তারা কি কাজটা করতেছে? আর সেনা প্রধানেরা তো বড় বড় কথা যে বলতেছেন, এখন যদি আমি তার প্রশ্ন করি যে আপনার সামনে এসে বলতেছে আপনি পায়ে ধরে থাকেন, আপনার ইজ্জতই আপনার পশ্চাৎ দেশে কাপড়ই আপনি ঠিক রাখতে পারতেছেন না, আপনি আমার বুকের কাপড় কেমনে ঠিক রাখবেন? এগুলো বললে আমরা বিশ্বাস করবো? বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে? করবে না। আর এই যে সুষ্ঠু নির্বাচনের কথা বললেন, বিএনপি আর জামাত 12 তারিখে তো মারামারি লাগবেই, নির্বাচন হইলেও না হইলে। যদিও আমিও আবার মতোই বলবো, আমি 11 তারিখ রাত 11:59 পর্যন্ত আমি ধরে নিচ্ছি নির্বাচন হবে না। তারপরও যদি হয়, ধরে নিলাম, কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলি, ধরে নিলাম নির্বাচন হইল, সেই নির্বাচনে প্রধানমন্ত্রী কারা, প্রেসিডেন্ট কারা? সেই নির্বাচনে কোন দল ক্ষমতায়? যদি জামাতকে ক্ষমতায় আনেন আপনারা মাশাআল্লাহ, তাহলে দেশে তো যুদ্ধ আমি ঘোষণা করবো বলেই দিয়েছি। আমি আমার মতো নিরীহ লোক যুদ্ধ ঘোষণা করবে, কারণ এই দেশকে তো আমি 30 লক্ষ আমার পূর্বসূরীরা জান দিয়ে জানে জামাতকে ক্ষমতায় আনার জন্য। এটা আমার দায় বিদ্রোহ করা। আমার অগণিত মা বোনেরা যারা ইজ্জত দিয়ে গেছেন, তাদের সম্ভ্রমের বিনিময়ে কিনা আমার বাংলাদেশ,
আমি তো সেই দায় থেকে মুক্ত না। আপনি আমাকে কে আমার নেতা হবে, কে আমার কর্মী, ওটা আমার দেখার বিষয় না। আমি যুদ্ধ ঘোষণা করবো। তাহলে আমার মতো নিরীহ লোক যদি ওই 30 লক্ষ মানুষের রক্ত ঋণের জন্য, অগণিত নারী সম্ভ্রমের ঋণের জন্য আমি যুদ্ধ ঘোষণা করতে পারি, সাধারণ মানুষ বসে থাকবে? যারা সাহসী, যারা অস্ত্র ধরতে জানে, তারা বসে থাকবে? থাকবে না। আর যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় আসে, ধরে নিলাম, যদিও সেখানে গোজামিলের ইলেকশন, কে যে মানে বিষয়টা এরকম হইতেছে যে জমি তো নিলাম, ইসমাইলি বুঝায় এবার তাকে না পাশে অনেক কাজ বলতে হয়, তারপর একটু পারতাছি না, থাকতে পারলাম না, জামালপুরের কথা আনতে হইলো। আমাকে জামালপুর ইসমাইলি সম্পত্তি বোঝেন, ইসমাইলি ইসমাইলি সবার মিলে সবার সম্মিলিত আর কি, বাপ চাচা সবাই একসঙ্গে যে সম্পদ। জি জি, ইসমাইলি সম্পত্তি কিন্তু বিপদে কোনোদিন কাজে আসে না। না আপনার রসগোল্লা বেচতে পারবেন, না মেয়ের বিয়েতে বন্ধক দিতে পারবেন, না আপনার বিদেশে যাইতে আপনি জমি বেচে যাইতে পারবেন, না পোলার বিয়া করাইতে পারবেন, না আপনি দ্বিতীয় হাঙ্গা করতে পারবেন, যেটা নতুন আইন করছে দ্বিতীয় হাঙ্গা করতে, বরং জমি কিন্তু বেচতে পারবেন না, আপনি দ্বিতীয় হাঙ্গা করতে পারবেন। তো ইসমাইলি সম্পত্তির যেরকম ভেজাল, তো বাংলাদেশের সকল যে নির্বাচন যদি হয়, ধরে নিলাম হইলো, ওই নির্বাচনের ওই সংসদ হয়ে যাবে ইসমাইলি, মানে কেউ কারো কথা কিছুই করতে পারবে না। জেঠাই যদি বলে উত্তরের জমি বেচবো, ভাতিজা বলবেন না আমি দক্ষিণের জমি বেচবো। জেঠা ভাতিজা কি বললো যায় আসে না, আরেক ভাই বলবেন না আমি পূবের জমি বেচবো বা আমি কিনবো, তখন ঝামেলা বেঁধে যাবে। এই দেশে একটা যুদ্ধ, গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের দিকে পরিকল্পিতভাবে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মোল্লার মিলিটারি মিলেমিশে এবং ভালোবেসে। এমন না যে রাগ করে, জেনে বুঝে শুনে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই বাংলাদেশটাকে, গৃহযুদ্ধের দিকে। এটা নির্বাচন হবে না, বাংলাদেশ যদি হয়েও যায়, অলরেডি তো পড়ে গেছে বাংলাদেশ অন্ধকারে, 12 তারিখ থেকে দেশটা আরো গভীর অন্ধকারে পড়ে যাবে। আপনি কোনোভাবেই ঠেকাইতে পারবেন না, কারণ এই দেশে পুলিশ ফাংশন করে না, আদালত ফাংশন করে না। শেষে একটা সবে ধর নীলমণি ছিল বাংলাদেশ সেনাবাহিনী, তাকেও নাকি জামাতের পায়ে ধরে পড়ে থাকতে হয়। ভাই আমি শেখ ফরিদ জামাতের পায়ে ধরে থাকতে পারবো না, প্রয়োজন আত্মহত্যা করবো, না হয় যুদ্ধ ঘোষণা করবো। ভাই আমি সেনাবাহিনী না, আমি যুদ্ধের ট্রেনিং নেই নাই, কিন্তু আমি নেমে যাব খালি হাতে। ওই জামাতের পায়ে ধরে আমি ভাই ওই দেশে বাস করতে রাজি না, আমি বাস করতে পারবো না। আমাকে যুদ্ধ করতে হবে, বিদ্রোহ করতে হবে। একদম একদম। এই আপনি ওই যে একটু আগে বলছিলেন যে জঙ্গিদের প্রসঙ্গ তুলছিলেন, এখানে সাদিয়া আফরিন লিখছেন, আমিও গত কয়েকদিন ধরে শুনতেছি 30 তারিখে বিমান বাংলাদেশে একটা ফ্লাইট গেছিল, 29 তারিখে এই করাচিতে প্রথম ফ্লাইট চালু হয়েছিল, 30 তারিখে নাকি অনেক জঙ্গি সেই ফ্লাইটে আসছে, তাদের কোনো ভিসা, তাদের কোনো ইমিগ্রেশন কোনো কিছু লাগে নাই। এটা আমি বলছি না, আমার বক্তব্য না, এটা হচ্ছে বহু মানুষের মুখে মুখে এটা আলোচনা হচ্ছে। তো এই নির্বাচনকে সামনে রেখে কি এই জঙ্গি টঙ্গির আগমন করছে কিনা? শেখ ফরিদ আমাকে বলছেন? জি জি জি, আমাকে যদি বলেন আপনার ওই বিমানের চিন্তা করতেছেন, আরে ভাই পানির জাহাজ বইরে বইরে আসছে, এই 1.5 বছর আপনারা কি করলেন? এই 1.5 বছর এমনি কি আপনার ভাই এয়ারে কয়জন আসে? 300, 400, 500, 700, এরা তো পানির জাহাজে বইরে বইরে চলে আসছে, আপনারা জানেনই না। এই বাংলাদেশে তাবলিগের নাম করে, ওয়াজের নাম করে মৌলবীরা আসছে। সুতরাং আপনি শুধু তো মৌলবীরা আসে নাই তো, জঙ্গিরা আসে নাই তো। পাকিস্তান কি বেছে আমাকে বলেন? পাকিস্তান আফগানিস্তানের আফিম বেছে, আফিমের বীজ বেছে, আর কি বিক্রি করে? আর এটা সে পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে নেই। আর পাকিস্তানে সে সন্ত্রাস উৎপাদন করে এবং রপ্তানি করে, এছাড়া তো তার কোনো পেশা নাই। আর কিছু বেকার আছে, ভিখারিদের সে মধ্যপ্রাচ্যে পাঠায় টাকা আনার জন্য, তার জাতীয় আয় করার জন্য। তাহলে এখন বলেন বাংলাদেশে তার বেকার পাঠাবে না? কারণ এখন তো ভিক্ষা দেওয়ার টাকা নাই বাংলাদেশে, কারণ বাংলাদেশে না, ওরা মধ্যপ্রাচ্যে যাবে। বিমান ভারতে তো বাংলাদেশে, পাকিস্তানিরা ভিক্ষা করে ঠিক আছে, বেকিং করে, কিন্তু তার ভিকারিস্তানের লোক তো বাংলাদেশে ভিকারিস্তানে আসবে না, ওরা মধ্যপ্রাচ্যে যাবে। তারা থাকলো কি? কারণ সৌদি আরবে, আরবে, কুয়েতে, কাতারে তো সন্ত্রাসী রপ্তানি করলে পাকিস্তানের খুঁজে পাবেন না, তো এই জন্য যাবে না। তো এগুলো কোথায় পাঠাবে? এখন পাঠাবে বাংলাদেশে, এবং সেই কাজটাই তারা করতেছে এবং করেছে। সেই জন্যই এই যে জামাতের যে জাকাতিস্তানি, যারা বাংলাদেশকে জাকাতিস্তান বানাতে চায়, তাদের সাহসটা ওইখানে, যে তাদের যে খালাতো ভাই পাকিস্তান থেকে চলে আসছে, বা তাদের যে জ্যাঠাতো ভাই পাকিস্তান থেকে চলে আসছে, ওই সাহসে তারা সেনাবাহিনীকে বলে পায়ে ধরে পড়ে থাকে। তো আমি সেই জামাতিদের বলে দিতে চাই, একই সাথে সেনাবাহিনীকেও, ভাই তুমি সেনাবাহিনী তুমি পায়ে ধরে থাকো, আমার আপত্তি নেই, তোমার ব্যাপার, তোমার প্রতি ভরসা আমার শেষ। আমরা বাংলাদেশের জনগণ আমাদের পায়ে ধরে থাকতে পারবো না, ওরা আমাদের পায়ে ধরলেও এই দেশে আরো ধরে থাকতে দিব না। ওই সুযোগ তবে রে আরামজাদা, আর সেই নাটকের আর তোকে সেই সুযোগ দেওয়া হবে না। 71-এ বহুত ভুল করছে আমাদের পূর্বসূরীরা, ক্ষমা করে ভুল করেছে, আমরা সেই ভুল এবার শুধরাবো, নিশ্চিত থাকেন শুধরাবো। বাংলাদেশের জনগণ শুধরাবে। তারা যে
বাহাদুরি দেখাচ্ছে, কিছুদিনের মধ্যে দেখবেন পাকিস্তানি কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। যারা পাকিস্তানের সাহসে এত লম্বা লম্বা কথা বলতেছে, কাজ করে, এদের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। বাংলাদেশের মানুষ কিন্তু যে কোনো সময় ইটেল মাটির মতো শক্ত হয়ে যাবে। এখন তো এদের জন্য এখন তো চলতেছে হইলো আষাঢ় মাস, তো আষাঢ় মাসে কিন্তু মাটি